এরপরে আমরা সেই ৩১ নম্বর কোশ্চেনে। ৩১ নম্বর কোশ্চেনে হচ্ছে পানির ঘনতা বলছে। পানিতে যদি বিভিন্ন লবণ দ্রবীভূত থাকে তাহলে সেই পানিকে আমরা ক্ষার পানি বলি বা পানির ঘনতা বলি। ঠিক আছে? তো এটা দুই ধরনের হতে পারে, স্থায়ী ক্ষারতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষারতা। তো লবণগুলোর মধ্যে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের লবণগুলো হতে পারে। এখন স্থায়ী ক্ষারতার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এর যদি ক্লোরাইড এবং সালফেট লবণ যদি পানিতে থাকে তাহলে সেই ক্ষারতাকে আমরা বলতে পারি হচ্ছে স্থায়ী ক্ষারতা। ঠিক আছে? তো যদি এখন এর সঙ্গে অস্থায়ীটাও বলে দিই, অস্থায়ী যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্লোরাইড সালফেট না থেকে যদি পাই কার্বনেট থাকে তাহলে এটাকে অস্থায়ী বলে। এটাকে তাপ দিলেই এটা দ্রবীভূত হয়ে যায়। এরপর হচ্ছে পারমিটিউটেড, এটা হচ্ছে অদ্রবণীয় ও আর্দ্র সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট কে হচ্ছে আমাদের পারমিটিউট বলে। এখানে সংখ্যাটা দেখো সহজ। আর্দ্র যেহেতু বলছে, আর্দ্র মানে ভেজা, তার মানে পানি থাকবে 3 অণু পানি। তারপর হচ্ছে সোডিয়ামের Na, অ্যালুমিনিয়ামের Al এবং অর্থোসিলিকেটের সিলিকন টেট্রাঅক্সাইড। তাহলে আমরা বলতে পারি আর্দ্র যেটা অদ্রবণীয়, আর্দ্র এবং সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেটকে হচ্ছে পারমিটিউট বলে। তাহলে সোডিয়ামের জন্য Na, অ্যালুমিনিয়ামের জন্য Al, অর্থোসিলিকেটের জন্য সিলিকন টেট্রাঅক্সাইড এবং আর্দ্রের জন্য 3 পানি, 3 অণু পানি। এরপর 34 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বিভিন্ন যৌগযৌগের। প্রথমটা হচ্ছে ইথেন। ইথেনের ক্ষেত্রে হচ্ছে C2H6, 2টা কার্বন, কার্বন নিজেদের মধ্যে একক বন্ধন আছে এবং হচ্ছে বাকি 3টা করে থাকে, যেহেতু কার্বনের 4টা হাত, সেগুলো হাইড্রোজেন দ্বারা আমরা পূর্ণ করে দেবো। তারপর হচ্ছে ইথেন। তারপর হচ্ছে আমাদের প্রোপেনের ক্ষেত্রে হচ্ছে 3টা কার্বন আছে, দেখো সংকেতের মধ্যেই দেখা দিতেছে 3টা কার্বন। তাই 3টা কার্বন প্রথমে সিঙ্গেল বন্ড দ্বারা দেব, বাকি 4টা হাত করার জন্য যতগুলো বাকি থাকবে সেইগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করবো। দেখো এখানে 3টা দরকার, 3টা হাইড্রোজেন পূর্ণ করছি। পরেরটার ক্ষেত্রে 2টা দরকার, মাঝখানে যেটা সেটার জন্য 2টা দরকার, 2টা হাইড্রোজেন পূর্ণ করছি। তারপরে হচ্ছে 3টা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করছি এভাবে। এরপর এটা হচ্ছে বিউটেন, 4টা এখানে কার্বন। তো একইভাবে বিউটেনের ক্ষেত্রে আমরা মাঝখানে 2টা হচ্ছে 2টা হাইড্রোজেন এবং পরেরগুলো 3টা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করছি কোণারগুলো। এরপর হচ্ছে বেনজিন, C6H6। তো এটার ক্ষেত্রে এটা যেহেতু চাকরিক টাইপের, তো আমরা প্রথমে 6টা কার্বন আগে আট করে নেব একটু চক্র আকারে করে, তারপরে হচ্ছে একটা করে সিঙ্গেল বন্ড দেবো সবগুলোর মধ্যে, তারপর একটা পরপর ডাবল বন্ড দেবো, তার মানে 3টা জায়গায় ডাবল বন্ড হবে। এরপর হাইড্রোজেন যুক্ত করবো প্রত্যেকটা কার্বনের সঙ্গে। তাহলে দেখো কার্বনের 4টা হাত মিলে গেছে, 3টা হচ্ছে কার্বনের সঙ্গে আর একটা হাইড্রোজেনের সঙ্গে। এরপর সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যদি কার্বন যেসব হাইড্রোকার্বনের কার্বন একক বন্ধন থাকবে সেইগুলোকে আমরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। যেমন ইথেনের ক্ষেত্রে দেখো কার্বন একক বন্ধন আছে, এই জন্য এটাকে আমরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। কার্বন যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন ইথিনের ক্ষেত্রে দেখো কার্বন ডাবল বন্ড আছে, এই জন্য ইথিনটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ইউপ্যাক হচ্ছে না যৌগযৌগের, যেটা আমরা পড়তেছি যৌগযৌগ, এই যৌগযৌগের আন্তর্জাতিক নামকরণের পদ্ধতি। আমরা তো যে কোনো নাম যে কেউ দিতে পারি, তো আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত প্রতিষ্ঠান আছে, এটা হচ্ছে নামকরণ করে। তো এই নামকরণের যে পদ্ধতি আছে এটাকেই বলা হইতেছে ইউপ্যাক। আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, ইউতে হচ্ছে ইউনিয়ন, পিতে হচ্ছে পিওর, এতে হচ্ছে অ্যাপ্লাইড, সিতে হচ্ছে কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে ইউপ্যাকের ফুল মিনিং। এরপরে লাস্টের দিকে যেগুলো আছে আমাদের অ্যালকেন।
অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন এক এক বন্ধনযুক্ত হচ্ছে মুক্ত শিকল যৌগের নাম, যৌগকে হচ্ছে অ্যালকেন বলে। এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অ্যালকেন সেম জিনিস। দেখো কার্বন কার্বন একক বন্ধনযুক্ত মুক্ত শিকল, এইখানেও ছিল হচ্ছে আমাদের কার্বন কার্বন একক বন্ধনযুক্ত, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যালকেন। তাহলে কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যৌগকে আমরা হচ্ছে অ্যালকেন বলবো। এর সাধারণ সংকেত হবে CnH2+2 সাধারণ সংকেত। আর এনজাইম কাকে বলে? এনজাইম হচ্ছে একটা প্রোটিন, তো এটা কী করে? এটা হচ্ছে জৈবিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে জৈবিক বিক্রিয়ায় প্রভাবক হিসাবে যেসব প্রোটিন কাজ করে থাকে তাকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এনজাইম। জৈবিক বিক্রিয়ায় মানে দেহের ভিতরে হতে পারে, উদ্ভিদের ভিতরে হতে পারে, প্রভাবক হিসেবে কাজ করবে সেই প্রোটিনকে বলতেছি আমরা হচ্ছে এনজাইম। এরপর হচ্ছে আমাদের ফার্মেন্টেশন বা গাজন। তো জটিল যে যৌগগুলো আছে, জটিল যৌগ আমাদের দেহের মধ্যে প্রোটিন থাকতে পারে, তারপর হচ্ছে হিমোগ্লোবিন থাকতে পারে, তারপর ভাত যেমন স্টার্চ, ভাতের মার, এগুলোকে বিয়োজিত করে এনজাইম দ্বারা বিয়োজিত করে সরল ক্ষুদ্র অণুতে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হইতেছে ফার্মেন্টেশন বা হচ্ছে গাজন। তাহলে এইখানে আমাদের জটিল যে অণুগুলো আছে এগুলো এনজাইম দ্বারা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে সরল ও ক্ষুদ্র অণুতে পরিণত হবে, এটাকে বলা হইতেছে গাজন বা ফার্মেন্টেশন। তারপর অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলা হয়েছে গ্রিগনাট বিকারক। এতটুকু পরীক্ষার খাতায় লিখলেই হবে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলে। এর সাধারণ সংকেত এটা। তারপর আমাদের হচ্ছে অ্যারোমেটিসিটি। হাকেল নিয়ম ভিত্তিক যে চাক্রিক ও সমতুল্য যৌগের বিশেষ ধর্ম আছে, এটাকেই, এই বিশেষ ধর্মকে বলা হয় অ্যারোমেটিসিটি। তার মানে আমাদের যৌগটা হবে হচ্ছে চাক্রিক এবং সমতুল্য, এবং এটা হাকেল নিয়ম। হাকেল নিয়ম কোনটা যেন? 4π+2 পাই ইলেকট্রন থাকবে। যেমন হচ্ছে বেনজিন, ন্যাফথলিন, এইগুলোর যে ধর্ম আছে বিশেষ ধর্ম, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যারোমেটিসিটি। তো এইগুলো পড়লেই ইনশাআল্লাহ আমাদের হচ্ছে অতি সংক্ষিপ্ত কমপ্লিট।